We're live. So, Yeah. Argentina versus Netherlands. It's going to be the biggest match of the quarterfinals. Pardon me if I'm overstating, but I think this will have most eyeballs watching. Why? Because the king, Lionel Andres Messi, plays. And who knows, it might be his last game. Maybe Di Maria starts. Maybe De Paul is under doubt. And maybe LVG, Luis Van Gaal, has something under his chin that could be a bluff for the entire world of Argentina fans. Anyways, House of Football, we are here, me, Akib, and Akash Bro, to talk about a very special contest at two teams that have history in the World Cup. You will see people saying maybe Netherlands has none, Argentina have only two. But if you go back and see their history, that type of players and impact they have had in this beautiful game of football, you will have to admit this has to be the biggest game of the World Cup so far. I will have to say that, and I'm really up for it. So, if we move on to টিমগুলার কি অবস্থা লাস্ট ম্যাচটাতে কি করলো স্পেসিফিক্যালি বিকজ লাস্ট ম্যাচ ক্যান টেল হাউ দ্য টিম ইজ মুভিং হোয়াট ইজ দেয়ার মোমেন্টাম সো আই থিঙ্ক আকিব would be better suited to talk. প্রিভিয়াস ম্যাচের কথাটা যদি বলি, শুরুতে যদি আর্জেন্টিনা দিয়ে শুরু করি, আর্জেন্টিনা অ্যাকচুয়ালি আগের ম্যাচটা বেশ ডমিনেটিং ফুটবল খেলছে। অস্ট্রেলিয়া বলতে গেলে কোনো চান্সই পায়নি ডিফ্লেক্টেড শটটার আগ পর্যন্ত। সো আর্জেন্টিনা অ্যাকচুয়ালি খুবই অ্যাটাকিং খেলছে, যথেষ্ট চান্স ক্রিয়েট করছে। বাট আমার যে জিনিসটা নিয়ে আর্জেন্টিনার কনসার্ন হওয়া উচিত আমার মনে হয় সেটা হচ্ছে ওদের ফিনিশিং। ইভেন এটা আমরা পোল্যান্ড ম্যাচেও দেখছি যে আর্জেন্টিনা অনেক চান্স ক্রিয়েট করছে বাট ওরকম গোল দিতে পারে নাই। লাউতারো মার্টিনেজের ফিনিশিংটা নিয়ে একটু চিন্তার বিষয় আর্জেন্টাইন ফ্যানদের জন্য। কারণ মেসি অ্যাকচুয়ালি চান্স প্রোভাইড করতেছে। তো লাউতারো মার্টিনেজের আগের ম্যাচেও ২ টা হচ্ছে বলা যায় ওয়ান অন ওয়ান টাইপের চান্স মিস করছে। সো আর্জেন্টিনা অ্যাকচুয়ালি ইজিলি গেমটা হচ্ছে 3-0 4-0 লিড নিয়ে নিতে পারতো আগেই। বাট যখন একটা গোল কনসিড করে, আর এই গোলটা একটু আনলাকি গোল। এরকম অ্যাক্সিডেন্টাল গোল যখন একটা টিম কনসিড করে তখন কিন্তু একটা মেন্টাল স্ট্রেস থাকে যে আবার এরকম একটা গোল কনসিড করে বসে কিনা, যেখানে ডিফেন্ডার বা গোলকিপার কারোর কিছু করার ছিল না। সো ওই প্যানিক থেকেই কিন্তু একটু দেখছি যে আর্জেন্টিনার ডিফেন্স একটু লুজ খেলা দিছে। একটু মনে হয়েছে যে অসতর্ক অবস্থায় আছে। তখনই কিন্তু ব্রাজিলের অস্ট্রেলিয়ার লেফট ব্যাক একটা রান নেয়, যেটা হচ্ছে আলটিমেটলি লিসান্দ্রো ব্লক করে। আর আরেকটা হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের সেভ। ওটা তো অসাধারণ ওয়ান অন ওয়ান সেভ ছিল। বাট আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনার ডিফেন্স সামনে আরো টেস্ট হবে। কারণ নেদারল্যান্ড ম্যাচে আমার মনে হয় যে আরো বেশি অ্যাটাক ফেস করবে আর্জেন্টিনা, ইভেন গোলকিপারেরও আরো বেশি সেভ দিতে হবে। কারণ আমরা নেদারল্যান্ডের প্রিভিয়াস ম্যাচ যেটা দেখলাম, খুব সুন্দর কাউন্টার অ্যাটাকে খেলছে ওরা, যেটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল কাউন্টার অ্যাটাক না যে একটা প্লেয়ার বল টেনে নিয়ে যেতেছে, এরকম কিছু না। বাট কাউন্টার অ্যাটাকে ওরা খুব পাসিং করতেছে। সো পাসিং কাউন্টার অ্যাটাকটা স্টপ করা কিন্তু বেশ টাফ একটা ব্যাপার। সো এটাও আর্জেন্টিনাকে দেখতে হবে আর্জেন্টিনা কিভাবে এটা নিয়ে ডিল করে। আর নেদারল্যান্ডসের ডিফেন্সটা অ্যাজ ইউজুয়াল ভার্জিল ভ্যান ডাইক থাকা মানে ডিফেন্সে একটা হিউজ প্লাস পয়েন্ট। তার সাথে টিমবার বেশ ভালো খেলতেছে, ইভেন নাথান একেও অ্যাকচুয়ালি এখন বেশ ভালো পারফর্ম করতেছে। আর মিডফিল্ডার হিসাবে বলতে গেলে নেদারল্যান্ডের মিডফিল্ডও ভালো খেলতেছে। আমার মনে হয় যে সোফার যতগুলি টিম আমরা খেলা দেখছি, এখানে নেদারল্যান্ডই এমন একটা টিম যাদের ডিফেন্স, মিডফিল্ড আর ফ্রন্ট লাইন তিনোটাই সমানভাবে পারফর্ম করতেছে। আপনি নেদারল্যান্ডের কোনো সেক্টর কি একটু আগায় রাখতে পারবেন না, আবার পিছিয়ে রাখতে পারবেন না। সো আমার মনে হইতেছে খুবই ভালো একটা কন্টেস্ট হবে এই ম্যাচটা। All right, so let's move on and talk about a person যাকে নিয়ে millions of people across the globe are worried right now because there have been reports DePaul has had a hamstring problem. How serious এটা কালকে কনফার্ম, মানে এই ভিডিওটা যখন পাবলিশ হবে ওই দিনই কনফার্ম হয়ে যাওয়ার কথা, বৃহস্পতিবার বাংলাদেশ দিনের টাইমে দুপুর বা সন্ধ্যার দিকে, যে ডিপল কি আদৌ ফিট ইনাফ নাকি টু স্টার্ট অর বি আ সাব। বাট আকাশ ভাই ডিটেলস বলতে পারবে। আই ডোন্ট থিঙ্ক হি ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ ভাই, হোয়াট ইউ থিঙ্ক? ওয়েল, এখানে রদ্রিগো ডিপলের যেটা হয়েছে, ওয়ার্ল্ড কাপে আসলে যে প্লেয়ারগুলোর উপর ইন গেম প্রেশারটা বেশি পড়ে বা ইন গেম যারা অনেক বেশি মুভ করে, অনেক বেশি ট্যাকেলিং এর মধ্যে পড়ে, তাদের না একটা মাসেল ওভারলোড হয়। যেমন পোল্যান্ড গেমের পরে ডিমারিয়ার কিন্তু একটা মাসেল ওভারলোড হয়েছিল, সবাই মনে করছিল ডিমারিয়ার ওয়ার্ল্ড কাপ ফিনিশ। তো যেহেতু ওয়ার্ল্ড কাপের ইন্টেন্সিটিটা অনেক বেশি, এই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা টিমই ছোটখাটো ইনজুরিকেও অনেক বড়ভাবে নেয়, যেটা আসলে ক্লাব লেভেলে ওভাবে নেওয়া হয় না। সো মাসেল ওভারলোড হলেও দেখা যায় যে ইসিজি, তারপরে যত এমআরআই যত কিছু আছে সবকিছুর মধ্য দিয়ে যাওয়া লাগে। আল্ট্রাসাউন্ডের পরে আসলে রিপোর্ট গুলা ক্লিয়ারলি দেয়া যায়। দেখা যায় যে মাসেল ওভারলোডই ম্যাক্সিমাম টাইমে হয়, বাট খুবই রেয়ার কেস এখানে হ্যামস্ট্রিং যাওয়ার চান্সেস থাকে। বাট
যারা অ্যাথলেট তারা হ্যামস্ট্রিং গেলে ইউজুয়ালি বুঝতে পারে আসলে ইজিলি, এটা মানে অ্যাথলেটরা নিজেরাই ডিটেক্ট করতে পারে উইদাউট এনি টেস্ট। সো ডিপলের ক্ষেত্রেও আসলে ব্যাপারটা এটাই হয়েছে, ওর মাসেল ওভারলোড ছিল। আর কিছুক্ষণ আগেই ডিপল ওর ইনস্টাগ্রামে কিন্তু আপলোড করছে অ্যাবাউট হিজ ফিটনেস। সো হি ইজ ফিট, প্রবাবলি হি উইল স্টার্ট। অল রাইট, সো আরেকটা প্লেয়ার যাকে নিয়ে বেশ কিছুদিন ধরে খুবই শঙ্কার একটা বাতাস যাচ্ছে, বিকজ বিগ ম্যাচ, বিগ ওয়ার্ল্ড কাপ গেম, অ্যান্ড ডি মারিয়া মাইট জাস্ট মিস ইট দ্য রাইট মোমেন্ট ইজ a huge concern. Di Maria is one of my very favorite footballers. I consider him perhaps the most underrated player of our generation. Yes, but he has massive impact, and for Scaloni's team, আমরা সবাই জানি what Di Maria does. I mean, he can be the provider, he can be the scorer, he can be the one to charge the wings, keep the opponent fullback busy. He can be the one who will show you magic. He can be the one to come up with a long ranger. And Di Maria is a huge spirit, huge added spirit for Argentina team. The good news is Di Maria seems to be completely fine. He seems to be completely fit. I mean, 100% report এখনো আসে নাই, but all the reports and Di Maria sharing a picture wearing the Argentina jersey and saying Vamos Argentina. Just এই ভিডিওটা যখন দেখতেছেন তার 2 দিন আগে, if you go his page, আমার মনে হয় this gives a message. He's okay, he's fine and he's geared up. অ্যান্ড ডিমারিয়া মাঠে থাকা মানেই হচ্ছে এই যে নেদারল্যান্ডের যে লেফট উইং ব্যাক মিস্টার ডেইলি ব্লাইন্ড, সে কিন্তু খুব একটা বেশি রান নেয় না, বাট ও হচ্ছে মিড লাইন বা তার উপর থেকে যে সাপ্লাই বা ডেলিভারি গুলো দেয়, এটা অনেকাংশেই কমে আসবে, কারণ ডিমারিয়ার মতো উইঙ্গার যখন খেলে অপোনেন্টে, ওই সাইডের উইং ব্যাক বা ফুল ব্যাকের আসলে লাইফ কখনোই মানে খুব একটা মজার হয় না। সো এই জন্য ডিমারিয়া ইজ ভেরি কি, and I hope he has a really good match. Now the big fish, who wants to talk? চলো মারামারি করি, ফাটাফাটি করি। কে কথা বলবে মেসিকে নিয়ে? Who wants to talk? Who wants to talk? হ্যাঁ ভাই, আকিবই যাও নাকি? মেসিকে নিয়ে অ্যাকচুয়ালি বলতে হবে যেটা আমরা অনেকেই দেখলাম যে সোশ্যাল মিডিয়া বা ফুটবল মিডিয়াগুলি বলতেছে যে মেসির খুবই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে আর্জেন্টিনা ম্যাচ জিততেছে। মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে অবভিয়াসলি আর্জেন্টিনা ম্যাচ বের করতেছে, বাট ব্যাপারটা কিন্তু এটা না যে মেসি একাই খেলতেছে আর কেউ খেলতেছে না। আর্জেন্টিনায় আমার মনে হয় অ্যাজ এ টিম খেলতেছে, বাট মেসির যে ক্যালিবার, তাতে মেসি যখন ওর বেস্ট পারফরমেন্সটা দিতে পারবে মাঠে, তখন আপনার মাঠের অন্য প্লেয়ারদের খেলা খুবই অ্যাভারেজ লাগবে, এটা স্বাভাবিক। আপনি যদি এটা হচ্ছে একটু অফ টপিকে বলি, যেটা আপনি যদি পেপ গার্ডিওলার যে লেজেন্ডারি বার্সেলোনা, ওই বার্সেলোনার মেসির টিমমেটরা যেরকম ছিল, ওই টিমমেট বাদে আপনি অন্য যেকোনো টিমমেটের সাথেই মেসিকে যখন খেলাবেন, মেসি যখন ওর বেস্ট পারফরমেন্স দিবে, আপনার মনে হবে যে এটা ওয়ান ম্যান শো, বাকিরা কিছুই করে নাই। বাট অ্যাকচুয়ালি আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে অ্যাজ এ টিম খেলতেছে, বাট স্টিল মেসি যেহেতু আর্জেন্টিনার মেইন ম্যান, এবং মেসির মতো একটা প্লেয়ার যে কোনো টিমের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ। সো আমার মনে হয় এই ক্ষেত্রে এই ম্যাচেও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা থাকবে মেসির উপরেই। ইভেন মেসির অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ব্রিলিয়েন্স দিয়ে ম্যাচ বের করে ফেলতে পারে, সেটা আমরা ২টা ম্যাচে দেখছি। বাট আমার এখানে যে একটা জিনিস যেটা বলার, আমার এখনো মনে হইতেছে মেসি হয়তো, যদি এইটা ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ না হয়ে থাকে, মেসির এখনো ওর বেস্ট পারফরমেন্সটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখি নাই। ইভেন আমার মনে হয় আমরা অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা দেখছি, মেক্সিকোর সাথে যে ম্যাচটা দেখছি, মেসি এর থেকে বেটার কোয়ালিটির ফুটবল শো প্রোভাইড করতে পারে। তো সেটা দেখা যাক, সেটা হইতে পারে আগামী দিনের ম্যাচেই, এবং এটা হইতে পারে যদি মেসির এটাই লাস্ট ম্যাচ হয়, তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ড কাপে মেসির কাছ থেকে সেই রকম মেসি মাস্টার ক্লাস হয়তো নাও দেখতে পারি। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, মেসির অ্যাকচুয়ালি এখনো অনেক কিছু দেয়ার আছে। কারণ আর এক্সট্রা করে মেসিরকে এক্সপ্লেন করার কোনো কিছু নেই। মেসি ইজ এ গোল স্কোরার, প্লে মেকার, ড্রিবলার, ফ্রি কিক টেকার। সো আমরা যেই দিন এই ৪টা জিনিসের কম্বিনেশন একই সাথে দেখবো, আমরা সেই দিনই বলতে পারবো যে মেসির বেস্ট খেলাটা আমরা দেখছি আজকে। সো দেখি এই ওয়ার্ল্ড কাপে আমরা এরকম মেসির একটা মাস্টার ক্লাস দেখতে পারি কিনা। Oh my God, the skies will break down, the ground will lift itself up if Lionel Messi plays his best game in a game that's left for Argentina in this World Cup. Oh my God, may Mercy be with the team, and may Mercy be with Frankie de Jong, one of my very favorite players, wink wink. And I guess Akash Bhai has a lot to say about him. What do you think about Frankie's impact in this game? He is the most impactful player for Netherlands, to be very honest, because
ফ্র্যাঙ্কির পারফরমেন্স যদি এখন পর্যন্ত আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখি, তাহলে নেদারল্যান্ডসের মধ্যে প্রবাবলি কোনো মানে ব্লান্ডার ছাড়া সবচেয়ে ক্লিন পারফরমেন্স এখন পর্যন্ত ফ্র্যাঙ্কির ডিয়ংই দিছে। অ্যান্ড হি ইজ দ্য জেনারেল ফর নেদারল্যান্ড, নট দ্য মিডফিল্ড জেনারেল, হি ইজ দ্য অ্যাকচুয়াল জেনারেল ফর নেদারল্যান্ডস। ফ্র্যাঙ্কি মিডফিল্ড থেকে মানে হি ইজ ডুইং এভরিথিং, হি ইজ দ্য ম্যান। ডিফেন্স থেকে বল কালেক্ট করতেছে, একটা দুইটা প্লেয়ারকে শ্যাডো করতেছে, ফ্রন্টে প্রোভাইড করতেছে, ওয়ান অন ওয়ান করতেছে ক্লাসেনের সঙ্গে, কখনো গ্যাকপোকে ডিরেক্ট পাস দিচ্ছে। আর আরেকটা মজার বিষয় হলো, বল ক্যারিং ডিস্টেন্সে ফ্র্যাঙ্কি এখন পর্যন্ত 898 মিটার কাভার করছে। মানে ওয়ার্ল্ড কাপে টিকে থাকা প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি কাভার করছে মেসি, আর এরপরে হচ্ছে লুকা মডরিচ, আর হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং। আর বাকি তো পেড্রি আর ক্রিস্টিয়ান পুলিসিস অলরেডি ওরা ওয়ার্ল্ড কাপ থেকে আউট। সো হি ইজ অন পয়েন্ট, সো হি ইজ ডুইং হিজ জব ফর নেদারল্যান্ডস, সো হি ইজ এ বিগ থ্রেট। Another player who is doing his job for Netherlands perfectly is the Denzel Dumfries. এই প্লেয়ারটা রাইট উইং ব্যাক, অ্যান্ড যারা আর্জেন্টিনা নেদারল্যান্ডস ম্যাচ দেখবেন, আই এম প্রিটি শিওর ইউ আর গোয়িং টু সি হিম আ লট। লেট ইট বি মেকিং দোজ রানস, মেকিং দোজ ক্রসেস। অ্যান্ড একটা মজার জিনিস হচ্ছে, ডামফ্রিজ গ্রাউন্ড ক্রস, গ্রাউন্ড মাইনাসেস অনেক বেশি দেয়, এবং এই মাইনাসেস গুলা খুবই ক্লেভার হয়। এবং এই মাইনাসেস গুলা কারা রিসিভ করে, আপনি যদি ইউএস এর ম্যাচটা দেখেন, একটা রিসিভ করছে ডিপায়, পারফেক্ট ওয়েটেড মাইনাস গোল। আরেকটা করছে ডেইলি ব্লিন্ড, এটা ছিল উইং ব্যাক টু উইং ব্যাক একটা অ্যাসিস্ট গোল টাইপের ব্যাপার, বিউটিফুল সাইট ইন ফুটবল। প্রত্যেকটা বলই কিন্তু ডামফ্রিজ, হি লুকড আপ, he saw which player was charging, and he put the ball in the perfect pocket for that player to have a clean strike. এই যে ক্লিনিক্যাল একটা বল প্রোভাইড করা অ্যাজ আ উইং ব্যাক ধৈর্য ধরে, এই কাজটাই কিন্তু আর্জেন্টিনার উইং ব্যাকরা, ফুল ব্যাকরা, আর্জেন্টিনা ডোন্ট হ্যাভ উইং ব্যাকস, দে হ্যাভ ফুল ব্যাকস, হয়তো এই ম্যাচ আমরা উইং ব্যাক হিসেবে অপারেট করতে দেখতে পারি। যেটাই হোক, কেউই কিন্তু ডামফ্রিজ লেভেলের আপনার প্রোভাইডিং কেউই করতে পারে না। গাইজ, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্য ডামফ্রিজ হ্যাজ বিন দ্য মোস্ট impactful fullback so far, wing back so far in this World Cup. His deliveries, his quality of football, amazing. So I'm looking forward to watching him play a good match, because Argentina's left side কোনো left winger নাই, so I don't know, Dumfries might have a good day. And the player who's caught everyone's eyes, so I guess the perfect guy to talk about him would be the attack specialist Akib. What do you think about Cody Gakpo and his impact? অ্যাকচুয়ালি কোডি গাকপো প্লেয়ারটা হইলো, আমরা যদি যখন ফিফা খেলতাম, ফিফা অ্যাকচুয়ালি ফুটবল ফ্যান কম বেশি সবাই খেলছে, ফিফা খেললে আমরা যে ওয়ান্ডার গোলগুলি দিতে চাই, ওই গোলটা খেলতে মানে ওই রকম গোল দেওয়ার জন্য যেরকম প্লেয়ার দরকার, সেরকম প্লেয়ার হচ্ছে কোডি গাকপো। ঠিক আছে, আপনারা যদি কোডি গাকপোর ক্লাবের পারফরমেন্স দেখেন, জাস্ট আমি কোডি গাকপো বিষয়ে আমাকে যেই জিজ্ঞাসা করে আমি এক লাইনে একটা কথা বলি, কোডি গাকপো হচ্ছে আরিয়ান রবেনের জাস্ট রিভার্স ভার্সন। আরিয়ান রবেন লেফট ফুটেড রাইট উইঙ্গার ছিল, ও রাইট ফুটেড লেফট উইঙ্গার। লেফট উইং দিয়ে বল টানবে, কাটিং সেট করবে, টপ কর্নারে শট করবে, নাইলে কাট আউট সেট করে ক্রস করবে। খুবই সিম্পল ফুটবল, সবাই জানে সে কি করবে, বাট কেউ স্টপ করতে পারে না। এরকম একটা খেলা গ্যাকপো দেয়। বাট আমরা গ্যাকপোকে একদম মানে প্রো লেফট উইঙ্গার হিসেবে ন্যাশনাল টিমে এখন পর্যন্ত দেখিনি। তাকে কয়েকটা ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডে খেলানো হয়েছে, কয়েকটা ম্যাচ হচ্ছে লেফট ফরওয়ার্ড খেলানো হয়েছে। সো যদিও সে হচ্ছে বক্সে রান নিবে, বাট কাউন্টার অ্যাটাকের সময় গ্যাকপোর এই জিনিসটা আমরা হয়তো দেখতে পারি, যেটা হচ্ছে গ্যাকপো একটু লেফটে সরে গেছে, ওদিক থেকে ডামফ্রিজ ওভারল্যাপ করতেছে আর মাঝখান থেকে রান নিতেছে ডিপায়। এই সিনারিওটা যদি আমরা আর্জেন্টিনার ম্যাচে দেখি, আমরা খুব একটা অবাক হব না, কারণ গ্যাকপো অ্যাজ এ লেফট উইঙ্গার এটা ওর হচ্ছে বেস্ট ভার্সন। বাট স্টিল অ্যাজ এ ফ্রি রোল প্লেয়ার, গ্যাকপো অনেক ট্যালেন্টেড একটা প্লেয়ার, কারণ তার যে কোনো পজিশন থেকে তার পাস, লং বল, ইভেন ফিনিশিং এর অ্যাবিলিটি আছে। ইভেন খুবই স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, আর হচ্ছে ওর হাইট বেশ ভালো, যার জন্য হচ্ছে হেডেও গোল বের করতে পারতেছে। এটা আমরা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোলেও দেখছি। আর আমার মনে হয় গ্যাকপো নেদারল্যান্ডের স্কোয়াডের সবচেয়ে কনফিডেন্ট প্লেয়ারদের মধ্যে একজন, কারণ গ্রুপ স্টেজের 3 ম্যাচেই 3টা গোল দিছে এবং 3টা গোলই ছিল ফার্স্ট গোল। সো আমার মনে হয় অন্যান্য যে কোনো সেক্টরের প্লেয়ারের চেয়ে গ্যাকপোকে একটু আগে রাখা যাবে, যেহেতু সেই টিমটার টপ স্কোরার। সো দেখা যাক, গ্যাকপোর উপরে লাইমলাইট থাকবে নেক্সট ম্যাচে অবভিয়াসলি। So he can smell blood when it's raw, because he's fresh blood, he fears nothing. Let's talk about the team that I think the part of both teams that
the other team is very fearful of. কারণ দুটো টিমের ডিফেন্সই I think top notch. I mean, whoever thinks what, but Argentina's defense, starting from Otamendi and Romero, the two are constant. I think none of them will be benched. At best, we might see a three-man back line, though it's a speculation. But I wouldn't be surprised if we see Lisandro Martinez as a left center back, right center back Cuti Romero, and center Nicolas Otamendi. I think this will give Argentina extra support in terms of the wing play threat that Netherlands might pose during counters, as well as Lisandro playing like a sweeper, distributing better balls towards the midfielders or wing backs that we might have. On the other hand, নেদারল্যান্ডসের ডিফেন্সিভ স্ট্রাকচারটা একটু অন্যরকম। আর্জেন্টিনার ব্যাক থ্রি যখন খেলবে বা যখন যদি খেলে সামহাও, আমি অ্যাজিউম করলাম খেলবে, তাইলে আমরা দেখবো যে লিজান্দ্রো ইজ মোর অফ লাইক দ্য সুইপার রোল প্লেয়ার। আই মিন হি ইজ মোর অ্যাবাউট ডিস্ট্রিবিউটিং দ্য বলস, বাট হি ইজ অলসো দ্য লাস্ট ম্যান ইন কেস দ্য বল পারভেডস থ্রু রোমেরো অ্যান্ড ওটামেন্ডি। ঠিক আছে, এখানে ওটামেন্ডি ইজ মোর অফ দ্য গাই হু গেটস মোর freedom to go up because he's a good ball, he's got a good ball. And Romero is someone who is always the aggressive one. If he targets certain players, যারা আসবে, যে ফ্র্যাঙ্কির কথা বললো এরা, Dumfries, Gakpo, so you will see Romero a lot with Gakpo. Either that's bound to happen. Gakpo Romero duel is bound to happen, but you might see Otamendi doing some dirty work with Frankie de Jong or Klaassen. That's what I suppose is going to happen. But on the case of Netherlands, I think their CBs are very narrow. I mean, you won't see Nathaniel Ake drifting very wide, or you won't see Julian Tibble drifting very wide. They stay narrow. They don't give any spaces. They feel like these center backs are very good at tackling crosses and ground passes. So they have the pride on surrounding that area around the D box and not drift wide. If Argentina forwards can drift them to wider areas, spaces will open up centrally, and that might cause problems for their midfielders who will try to provide extra support to them. So that's my take on both the defense. I don't, if you have anything to add, you guys can, or else we move on to the part that is going to be a fascinating context, that is the midfield. So please. সো মিডফিল্ড নিয়ে কথা বলতে গেলেই প্রথমে অ্যাকচুয়ালি ডিপলের কথা আসবে। সো আমরা যদি আইডিয়ালি ধরে নিই যে ডিপল খেলবে, তাহলে আর্জেন্টিনার মিডফিল্ডে রাইট মিডে খেলতেছে ডিপল, আর লেফট মিডে খেলতেছে ম্যাকঅ্যালিস্টার। তো এটা মোটামুটি ফিক্সড, এই দুইটা প্লেয়ার খেলবে। আর যদি এখন আমরা সিডিএম এর কথা চিন্তা করি, এনজো লাস্ট 2 ম্যাচ সিডিএম হিসেবে খেলছে, বাট এনজো কিন্তু প্রপারলি সিডিএম না, মেইনলি ও হচ্ছে ক্লাবে ডাবল পিভট খেলে থাকে। আর এর আগে রিভার প্লেটে হচ্ছে রাইট মিড বা অ্যাটাকিং মিড এরকম রোলে খেলছে। সো ওর হচ্ছে ডিফেন্সিভ কন্ট্রিবিউশনটা একটু কম প্রত্যেকটা ক্ষেত্রেই ছিল। আর সো এই ক্ষেত্রে হচ্ছে স্ক্যালোনি একটা, যেহেতু নেদারল্যান্ডের মিডফিল্ডটাও বেশ ভালো, সো নেদারল্যান্ডের মিডফিল্ড স্টপ করার জন্য স্ক্যালোনি হচ্ছে ডিপল আর ম্যাকালিস্টারের সাথে পারেদেসকে সিডিএম এ স্টার্ট করতে পারে। কারণ ওয়ার্ল্ড কাপে হয়তো পারেদেস খুব একটা গেম টাইম পায় নাই, বাট আপনি যদি স্ক্যালোনির সিস্টেম ফলো করেন, পারেদেস খুবই কি একটা মিডফিল্ডার ছিল প্রত্যেকটা ক্ষেত্রেই, মানে সেটা কোপা আমেরিকা হোক বা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়েই হোক। সো ডিফেন্সিভলি স্টপ করতে অপোনেন্টকে পারেদেসের খুব ভালো একটা রোল প্লে করা লাগতে পারে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে হচ্ছে ডিপল স্টার্ট করতে পারতেছে না, তাহলে হয়তো আমরা এনজো ফার্নান্দেসকেই দেখবো। তখন মিডফিল্ড লাইন আপটা হবে এনজো ফার্নান্দেস, পারেদেস আর ম্যাকঅ্যালিস্টার, বাট আশা করি ডিপল খেলতে পারবে। আর যদি আমরা হচ্ছে নেদারল্যান্ডের মিডফিল্ডের দিকে তাকাই, নেদারল্যান্ডের মিডফিল্ডের কি প্লেয়ার হবে অবভিয়াসলি ফ্র্যাঙ্কি ডিয়ং। আর ওরা ডাবল পিভটই খেলবে, তবে ফ্র্যাঙ্কি ডিয়ং এর সাথে এই ডিরুনকে রাখতেই হবে। ডিরুনের কথা না বললেই নয়, কারণ হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং এর মিডফিল্ডে ফ্র্যাঙ্কি ডিয়ং এর যেই রকম সাপোর্টটা প্রয়োজন, সেটা হচ্ছে একদম ডিরুন সেটা প্রপারলি প্রোভাইড করতে পারছি ওয়ার্ল্ড কাপে, আমরা সেটা দেখতে পারছি। আমরা যদি ফ্র্যাঙ্কি ডিয়ং এর ক্লাব পারফরমেন্স একটু দেখি, ওর ক্লাব পারফরমেন্সও মিডফিল্ড থেকে যেই টাইপের সাপোর্টটা পায় না, সেটাও ন্যাশনাল টিমে পায়, এবং সেটা খুব ভালো মতো করতে পারে ডিরুন। আর অ্যাটাকিং মিডফিল্ড অ্যাকচুয়ালি ক্লাসেন খেলবে। ক্লাসেনের বক্সে রান নেওয়া এবং বক্সে প্রপার পজিশনে দাঁড়ায় থাকা, টাইম মতো গোল পোস্টে শট নেওয়া বা একটা ক্রুশাল পাস দেয়া, এই জিনিসটা খুবই ইফেক্টিভ। সো আমার মনে হয় আমরা একটা বেশ ভালো মিডফিল্ড ব্যাটল দেখতে পারবো। 3 ম্যান মিডফিল্ড দুটো টিমই যদি খেলে, বেশ ভালো একটা মিডফিল্ড ব্যাটল আমরা দেখবো। All right, so defense wins you title, but attack wins you matches, and this match is very important. So, Yeah. what do you think? What is your forecast on both teams' attack, Akash bhai?
ওয়েল, স্টার্টিং উইথ নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস তো আসলে টোটাল ফুটবল থেকে বের হয়ে আসলে ওদের ওই কাইট কাইট ম্যাপিংটা রাখছে এখনো, ঘুড়ির মতো একটু শেপ করে অ্যাটাক গুলা করে। সো 3-4-3টা যদি আমরা ওই সেন্সে চিন্তা করি, দেখা যায় যে একটু দুইটা মানে একটা সুইপার ডিফেন্ডারের সঙ্গে দুইটা ডিফেন্ডার একটু আপ ফ্রন্টে, আর দুইটা উইং ব্যাকস চলে আসতেছে, আর দুইটা মিডফিল্ডার থাকতেছে, আর একটা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড। সো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড আর দুইটা ফরওয়ার্ড মিলে যে তিনটা পার্ট, ওইটাই তো আমাদের মেইন অ্যাটাকিং পার্ট। সো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ডেফিনেটলি থাকবে ক্লাসেন, ডেভি ক্লাসেন, হি ইজ প্রুভিং হিজ ওর্থ। অ্যান্ড দুইটা ফরওয়ার্ড মেমফিস ডিপে, হি ইজ 100% ফিট, অ্যান্ড দ্য ম্যান কোডি গ্যাকপো, উই টকড আ লট অ্যাবাউট হিম অলরেডি। সো এটা আসলে জেনারেট করবে ডেফিনেটলি, মানে মেইনলি হচ্ছে ওদের উইং ব্যাকস এর উপর ডিপেন্ড করে। আসলে ডামফ্রিজ কতটা প্রোভাইড করতে পারতেছে ক্লাসেনকে, ক্লাসেন কতটা ডিস্ট্রিবিউট করতে পারতেছে ওদের দুইটা অ্যাটাকারকে, আবার ক্লাসেন কতটা প্রোভাইডিং বল নিতে পারতেছে ফ্র্যাঙ্কি ডিয়ং আর ডি রুন থেকে। সো অনেকটা এভাবে আর কি, মানে শেপ কন্ট্রোল করেই ওরা গেম প্ল্যানটা সাজাবে, completely depends on their providing and everything. সো ওদের থ্রি ম্যান এভাবে ওয়ার্ক জেনারেট করবে। সো ওরা অনেক বেশি চেষ্টা করবে যে ক্রসিং এ খেলার আর্জেন্টিনার এগেনস্টে, কারণ ওদের হাইট অ্যাডভান্টেজ আছে একটা। আর ডেঞ্জেল ডামফ্রিস, ও তো যখন অ্যাটাকিং এ যখন ওরা 5 ম্যান হয়ে যায়, তখন ডামফ্রিস অনেক ভালো লো ক্রস প্রোভাইড করে। গ্রাউন্ড ক্রস কিন্তু মানে অন্যান্য ক্রস থেকে আরো বেশি ডেঞ্জারাস, কারণ গ্রাউন্ড ক্রসে হেডও করা যায়, কিকও করা যায়, দুইটা দুইটা মানে অ্যাডভান্টেজেসই নেওয়া যায়। সো ওরা হয়তো বা এটাই জেনারেট করার চেষ্টা করবে। আর ডেভি ক্লাসেন ডেফিনেটলি ট্রাই করবে ওদের আর্জেন্টিনার ডিফেন্স ডুওকে ভেঙে 1-1 করে ডি বক্সে ঢুকে যাওয়ার, কারণ ডি বক্সে 1-on-1 গোলকিপারকে পেলে গোল গোল হওয়ার চান্সেস অলমোস্ট 90%, বাকিটা গোলকির উপর। এখন যদি আমি আর্জেন্টিনার অ্যাটাক দেখি, আর্জেন্টিনার অ্যাটাকে দুইজন তো আমরা জানি, ডি মারিয়া অ্যান্ড দ্য থিওরি অফ এভরিথিং, লিওনেল মেসি, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, এভরিথিং। অ্যান্ড তাদের সাথে প্রবাবলি জুলিয়ান আলভারেজ স্টার্ট করবে, কারণ লাউটারো যেহেতু অফ ফর্মে আছে। সো আর্জেন্টিনার অ্যাটাকটা আবার একটু ডিফারেন্ট ভাবে কাজ করে যদি নেদারল্যান্ডসের অ্যাটাক থেকে দেখি। এখানে ডি মারিয়া লেফটে ফরমেশনে স্টার্ট করলেও ডি মারিয়া দেখা যাচ্ছে রাইটে চলে আসতেছে। মানে এটা কাইন্ড অফ 4-1-3-2 তেও কাজ করে, 4-1-3-2 তেও কাজ করে, আবার হচ্ছে আবার 4-4-3-3 ফ্ল্যাটেও কাজ করে, কারণ মেসি ফলস নাইনেও আসতে পারে, আবার রাইট উইংয়েও থাকতে পারে। আর্জেন্টিনার অ্যাটাকের মেইন থিওরিটা হচ্ছে যেভাবেই হোক মেসিকে ফ্রি স্পেস দিয়ে জোন 14 আর জোন 15-এ আনা, যাতে মেসি বেশি শুটিং স্পেস পায়। এই জন্য অনেক সময় ম্যাকঅ্যালিস্টার হচ্ছে লেফট সাইড কাভার করে, অনেক সময় ডি মারিয়া লেফট সাইড থেকে শ্যাডো করে সুন্দর করে রাইট সাইডে এসে মেসির স্পেসটা কাভার করে। তখন দেখা যায় যে মেসি অনেক বেশি ফ্রিডম পায়। আর আলভারেজের ক্ষেত্রে দেখা যায় যে ডিরেক্ট প্রোভাইডই ওর কাছে বেশি হবে, কারণ হি ইজ এ শুটার, হি ইজ এ পারফেক্ট স্কোরার। অলরেডি ওয়ার্ল্ড কাপে 2টা গোল পাইছে পরে স্টার্ট করে, যেটা কাইন্ড অফ অ্যামেজিং, মানে সারপ্রাইজিংও ছিল অনেকের কাছে আসলে, কারণ সবাই ধরে রাখছিল লাউটারো মার্টিনেজ প্রত্যেকটা গেম স্টার্ট করবে। অফ ফর্মের পরে আলভারেজ স্টার্ট করছে এন্ড হি ইজ ডুইং অ্যামেজিং। 2টা গেমে ভালোভাবে স্কোর করছে, অ্যান্ড হি ইজ ভেরি কানিং, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো আর্জেন্টিনার অ্যাটাকের মেইন টার্গেট থাকবে মেসিকে জোন 14 জোন 15-এ ফ্রি করে দেয়া, যাতে হি ক্যান শুট। আর যেহেতু নেদারল্যান্ডসের গোলকিপারের একটা বিশাল হাইট অ্যাডভান্টেজ আছে, সো এয়ার শট খুব টাফ হবে এয়ারে গোল দেয়া। সো ওকে ডেফিনিটলি গ্রাউন্ড শটে কাবু করতে হবে, কারণ লম্বা গোলকিপারের ডাইভিং টাইমটা একটু বেশি হয়, ফুল স্ট্রেচ করতে 1-2 সেকেন্ড বেশি লাগে। তো সেখানে দেখা যায় যে সাধারণত প্লেয়ার লাইক মেসি অ্যাডভান্টেজ নেয় গ্রাউন্ড শট করে। সো এই জন্য আর্জেন্টিনার মেন টার্গেট হবে জোন 14 জোন 15-এ মেসিকে ফ্রি করা। একদম ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট বলছে আকাশ ভাই। আমি জাস্ট 4 বছর আগে একটা ফুটবল টুর্নামেন্টে আমি ওনার ম্যানেজার ছিলাম। ফাইনালে অপোনেন্ট টিমের গোলকিপার লম্বা ছিল, সো পেনাল্টি পাইছিলাম আমরা একটা, একটু মানে শেডি পেনাল্টি ছিল, ডিজার্ভ করতাম না। সো আমি টাই ব্রেকার, মানে যে পেনাল্টিটা নিবে ওকে আমি ডাইকে এনে একটা জিনিসই বলছি, গ্রাউন্ড শট দিবি, কারণ এই লম্বু নামতে নামতে বল ঢুকে গেছে, তুই জাস্ট কিছু না, হ্যাঁ, ওর থেকে 2 হাত ডানে গ্রাউন্ডে পাওয়ার শট দিবি, পারবে না। সো এইটা কিন্তু নপার্টের আগেনস্টে আর্জেন্টিনার একটা থিং। আর একটা টপিক আমরা আচ্ছা কথা বলি না, অন ফুল ব্যাকস, বিকজ নেদারল্যান্ডস কাভার করছি, আর্জেন্টিনার ফুল ব্যাক নিয়ে কনসার্ন আছে। যদিও আমার মনে হয় মলিনা অনেক বেশি আন্ডার রেটেড, মলিনা ভালোই খেলছে লাস্ট ম্যাচটা, বাট আকুনিয়া's পারফরমেন্স ইজ আপ এন্ড ডাউন। সো ডোন্ট বি সারপ্রাইজড ইফ ইউ সি
টাগলিয়াফিকো স্টার্টিং যেও খুব অ্যাভারেজ খেলছে আমার কাছে মনে হয়েছে, বাট হ্যাজ ডান দ্য জব, দ্যাটস কারণে আস্কড হিম টু ডু। অ্যান্ড ডোন্ট বি সারপ্রাইজড ইফ মন্টিয়াল স্টার্টস, বিকজ আই ডোন্ট থিঙ্ক ও কোনো ক্রাইম করছে, বাট স্টিল এই যে একটা আকাশ ভাইয়ের থিওরি যে অলওয়েজ পুশ আপ অন দ্য উইংস টু লেট দে স্টপ দেয়ার উইং প্লেয়ার্স ড্রপিং আপ, মানে পুশিং আপ, এই ট্যাকটিকটা যদি ফলো করে স্কালোনি তাইলে আমরা মলিনা আকুনেকেই দেখবো। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ইনভাইট দেম টু আওয়ার হাফ অ্যান্ড দেন লঞ্চ, তাইলে হয়তো মন্টিয়াল টাগলাফিকোর একটা ডিফেন্সিভ ব্যাক লাইনও আমরা মানে ফুল ব্যাকসও আমরা দেখতে পারি, এটা পেয়ারটা সেকেন্ড হাফেও দেখতে পারি তাদের জায়গায় থাকে। এনিওয়েজ, so that was our little conversation on the game between Argentina and Netherlands. Now we move on to the part that nobody wants to participate when it's an Argentina game. So Akib, I want to start with you. What are your predictions? আর্জেন্টিনা জিতে যাবে মনে হচ্ছে এই ম্যাচটা। অ্যাকচুয়ালি আমি চাই আর্জেন্টিনা জিতুক, এইটাই আসলে যেটা চাই। আর্জেন্টিনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মাথা থেকে প্রেডিকশন দিতে পারি না, মনে যেটা চাইতেছে সেটাই বললাম, আর্জেন্টিনা জিতবে। অল রাইট। আর আকাশ ভাই বলো, তোমার তো প্রেডিকশন এবার একদম। ওয়েল, আসলে প্রেডিকশন যেমনই হোক, জিনিসটা হচ্ছে এই টাইপের গেমগুলাতে আসলে স্কোর 3-0 4-0 হলেও না খুব টাইট স্পেস থেকে গোলগুলা বের হয়, মানে স্কোর লাইন দিয়ে কখনো দুইটা টিমের গেমকে কিন্তু ডিফাইন করা যায় না। এই টাইপের গেমগুলাতে প্রেডিকশন করা খুব টাফ। আসলে যে টিমই জিতবে মানে খুব টাইট অ্যাঙ্গেল থেকে হয়তো বা একটা দুইটা গোল বের করবে, বাট আমার মনে হচ্ছে মানে নিউমেরিক্যাল সুপেরিয়রিটিতে আর্জেন্টিনা হয়তো বা একটু ফেভারিট এই গেমে। আর্জেন্টিনাকে আমি একটু আগায় রাখবো, বাট স্কোর লাইন প্রেডিক্ট করা খুবই টাফ এই গেমের আমার জন্য। কারণ নেদারল্যান্ডসের ওয়ে অফ গেম প্লেইং সেটার আসলে পুরো এন্টিডটটাই আর্জেন্টিনার কাছে আছে। আর্জেন্টিনা ওদের মানে ওদের যেটা দিয়ে ডিফেন্ড করা যায় ওইটাই আর্জেন্টিনা খেলে। সো আর্জেন্টিনা একটু আগায় থাকবে। আর মানে আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন আপের কারণে নেদারল্যান্ডসের উইং ব্যাকসরাও একটু প্যারা খেয়ে যাবে। সো ওদের মেইন কাউন্টার লঞ্চ হয় উইং ব্যাকস থেকে। সো আমার মনে হয় এখানে নেদারল্যান্ডস একটু পিছায় পড়বে। আমার মনে হয় আর্জেন্টিনা জিতবে, বাট score break were too much tough for this game. Okay, so I have two lines of prediction. One line is if Di Maria and De Paul both start, Argentina will win this game by a margin of 2 goals. And if De Paul doesn't start, Di Maria does, or both of them কেউই start না করে, তাহলে we might see one goal deciding the tie. And my gut says Lionel Messi's last World Cup game, Lionel Messi's one last dance should not end against Netherlands. I mean, it doesn't sound right to the ears. So I predict an Argentina win, but this will be the toughest contest Argentina has faced, not only in this World Cup, but under Lionel Scaloni. And mind you, Exactly. I also included the game of Brazil and Italy, because Louis van Gaal and this Netherlands team we just talked 27 minutes on, if you watched it, are not something easy to crack. But if anybody can crack it, it's the golden dinosaur. It's the man, the myth, the theory of everything, according to Akash Bhai, Lionel Messi. So Argentina fans shouldn't shy if Lionel Messi wins the game for them, because that's their player, that's their blood. Anyways, there is a prediction surprise. If you predict the right winner of this game, if you predict the score line and you predict the man of the match. So if you predict the score line and the man of the match in the comment section of this video, or if you have a friend who wants to talk in podcasts like this, predicts it, the lucky winner, actually not the lucky winner, the appropriate winner, the deserving winner, will get a chance to talk with us in our upcoming podcast featuring the semi-final games. So I believe these two games, Brazil, Croatia, and Argentina, Netherlands, you can throw your predictions. You can ask your friend or cousin or anyone who is interested to talk in podcasts with us to leave his prediction and man of the match. The winner will get the chance to talk with us in the podcast. If there are 2 or 3 people with right predictions, we will ask you guys questions and we will choose the deserving winner. So ভালো থাকবেন। ভাই ব্রাজিল বলছিলাম, সো এবার প্রাউডলি বলতে পারতেছি ভামোস আর্জেন্টিনা, Vamos ভামোস Argentina. বাংলাদেশ, ভামোস Vamos বাংলাদেশ। Argentina. Let's see Brazil and Argentina in the semis, that we can hope. Take care, guys.